দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আমরা কোনি গল্পের যে বিষয়বস্তু আলোচনা শুরু করেছিলাম তার আজ আমরা অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। শুধু অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু নয়, আমরা অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু আলোচনার সাথে সাথে সেই অধ্যায়ের কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। কোনি নামক যে গল্পটির বিষয়বস্তু শুরু করেছিলাম, আজ তার অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু আলোচনার। আমরা আজ অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করব। নীতিশ অ্যাপোলোয় সারা সকাল কোনির জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কোনি এলো না। কোনি না আসার কারণ কি তিনি ভাবতে থাকেন। তার চোখের সামনে ভেসে ওঠে কোনির সাঁতার প্রশিক্ষণের ছবিগুলি। অবশেষে ক্ষিতীশ বেরিয়ে পড়েন বিষ্ণুধরের বাড়ির উদ্দেশ্যে। বিষ্ণুধরকে সামাজিক সম্মান পাইয়ে দেওয়ার জন্য ক্ষিতীশ নানাভাবে সাহায্য করেন। বিনিময়ে তিনি যা চান তা কেবলই কোনির জন্য। বিষ্ণুধরকে ক্ষিতীশ অ্যাপোলোয় প্রেসিডেন্ট করে দেওয়ার প্রলোভন দেখান। ইতিমধ্যে ক্ষিতীশের স্ত্রী লীলাবতী সেখানে যান বিষ্ণুধরকে টেলারিং শপের জন্য ঘর ভাড়ার সেলামি হিসাবে 5,000 টাকা দিতে। যোগ বুঝে বিষ্ণুধরকে চাপ দিয়ে ক্ষিতীশ ওই টাকা ফেরত নেন। সেই সঙ্গে অ্যাপোলো ক্লাবের জন্য 2,000 টাকা এবং কোনির জন্য একটা কস্টিউম কেনার টাকাও জোগাড় করেন। বাড়ি ফিরে ক্ষিতীশ টাকাটা লীলাবতীর হাতে না দিয়ে নিজের বাক্সে রেখে ভাবতে শুরু করেন কিভাবে লীলাবতীর কাছ থেকে কোনির জন্য কোনো সুবিধা আদায় করা যায়। ক্ষিতীশ কোনির খাওয়ার দায়িত্ব লীলাবতীর ওপর চাপাতে চান, ওই সেলামির টাকা ফেরত দেওয়ার পরিবর্তে। বিকালেও কোনি সাঁতার প্র্যাকটিসে না আসায় ক্ষিতীশ কোনির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। আলোহীন বস্তিতে অনেক কষ্টে কোনির বাড়ি খুঁজে বের করেন ক্ষিতীশ। হতদরিদ্র কোনিদের বাড়িতে গিয়ে তিনি দেখেন কোনির 2 ভাই মেঝেতে ঘুমিয়ে রয়েছে আর মা তক্তপোষে। সাঁতার প্র্যাকটিসে না যাওয়ার বকাঝকা শুরু করেন ক্ষিতীশ। তখনই পেছন থেকে এক মহিলা জানায় কোনির দাদা গত রাত্রে মারা গেছে। হতভম্ব ক্ষিতীশের কাছে কোনি ক্লান্ত ও শান্ত স্বরে বলে, খিদ্দা, এবার আমরা কি খাবো? প্রশ্ন দেখো, খিদ্দা, এবার আমরা কি খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। মতি নন্দীর কোনি উপন্যাসের প্রধান চরিত্র। কোনি হল উদ্ধৃত উক্তিটির বক্তা। উদ্দিষ্ট ব্যক্তির সাহায্য। পরিবারের প্রধান উপার্জনকারী কোনির দাদা কমলের মৃত্যুর পর ক্ষিতীশ ওরফে খিদ্দা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কোনি ও তার পরিবারের কাছে ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড হয়ে উঠেছেন খিদ্দা। বিনা পারিশ্রমিকে কোনিকে সাঁতার শেখানোর দায়িত্ব তো ক্ষিতীশ আগেই নিয়েছিলেন। কমলের মৃত্যুর পর তিনি কোনিকে তার স্ত্রী লীলাবতীর টেলারিং শপ প্রজাপতিতে মাসিক 40 টাকা বেতনে কাজে লাগিয়ে দিয়েছেন। কোনির খাবার দাবারের ব্যবস্থা করেছেন নিজের ঘরে। দর্জির দোকান থেকে কাপড়ের ছাঁট কিনে এনে তা থেকে সমান মাপের টুকরো কাপড় কেটে লন্ড্রির দোকানে সরবরাহ করে অর্থ উপার্জনের কাজে কোনির মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সামিল করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টাতেই কোনির পরিবার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে। অনুভব করেছেন, আলো আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা। দেখো, খিদ্দা, এবার আমরা কি খাবো? এটি কার উক্তি? এই উক্তির আলোকে বক্তার চরিত্রের অসহায়তা কিভাবে উঠে এসেছে তা লেখো। উত্তর, মতি নন্দীর কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনি এই উক্তি করেছে। বক্তার অসহায়তা। আগাছার মতো ভাসি দিনরাত, আর উড়না জলে জালে স্পর্ধা শেষ ছায়াছন্ন করুণা পাথার। কোনির অবস্থাও ঠিক তাই। সে তো জীবনের সফেন সমুদ্রে আগাছাই। মনসামঙ্গল কাব্যের জনম দুঃখিনী মনসার মতো, যেই ডাল ধরি আমি ভাঙে সেই ডাল। উড়ন জালে
তার জীবন অন্ধকার। কনির বাবা নেই। শ্যামপুকুর বস্তির থকথকে নর্দমার ধারে তাদের খোলার চালের ঘর। 7 ভাই বোনের সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। মধ্যাহ্ন ভোজনের সময় ক্ষিতীশ গিয়েছে, দেখেছে যে লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তেঁতুল, ফ্যান আর সম্ভবত কিছু ভাত নিয়ে 5টি প্রাণী আহারে ব্যস্ত। পরিবারের উপার্জনকারী একমাত্র কমল গ্যারেজে কাজ করে, সে পায় 100 টাকা। তাতেই এত বড় সংসার চলে ধুঁকতে ধুঁকতে। ক্ষিতীশ কনির জন্য টিফিন হিসাবে ডিম, কলা, টোস্টের কথা বললে কনি তার পরিবর্তে চাল কেনার জন্য প্রতিদিন একটি করে টাকা চেয়েছে। যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে একদিন কমল মারা গেছে। পরিবারের একমাত্র উপার্জনকারীর আকস্মিক মৃত্যুতে অথই জলে পড়েছে কনির পরিবার। কনির গলায় শোনা গেছে তারই আভাস। দাদার মৃত্যু শোককে ছাপিয়ে উঠেছে আগামীকাল কি খেয়ে বেঁচে থাকবে তার চিন্তা। হায় রে, জীবনে মৃত্যু শোক বিলাসিতা মাত্র। প্রশ্ন দেখো, এবার কি করবে? কার কখন এই রকম ভাবনা মনে এসেছিল? বক্তা কেন এরকম করেছিলেন? বক্তা ও তার ভাবনার উদ্ভবের সময়। মতি নদীর লেখা কোনি উপন্যাসে বিষ্ণুধরের কাছ থেকে লীলাবতীর দেওয়া 5,000 টাকা ফেরত এনে ক্ষিতীশ লীলাবতীকে না দিয়ে তা নিজের বাক্সে রেখে দেন। টাকাটা তিনি লীলাবতীর হাতেই ফেরত দেবেন, কিন্তু পরিবর্তে কনির জন্য লীলাবতীর কাছ থেকে কোনো সুবিধা আদায় করে নেবেন বলে স্থির করেন। তাই টাকাটা নিজের কাছেই রেখে তিনি ওই সুবিধা আদায়ের কৌশল নিয়ে ভাবতে বসেন। তার এরকম করার কারণ, কনি এক দরিদ্র পরিবারের মেয়ে। তাই মনে অদম্য বাসনা থাকলেও সাঁতারে সাফল্য পাওয়ার মতো সরঞ্জাম, প্র্যাকটিসের জায়গা, এমনকি পুষ্টিকর খাওয়া দাওয়ার সুযোগ তার ছিল না। ক্ষিতীশ তাকে সঠিক প্রশিক্ষণ দিয়ে সেরা সাঁতারু করতে চান, কিন্তু আর্থিক অসচ্ছলতায় সেই ইচ্ছায় বাধা দেয়। তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি কনির দাদার পক্ষেও হলো বেতনের চাকরিতে পরিবারের যাবতীয় দায় দায়িত্ব পূরণ করে কনির জন্য বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সম্ভব ছিল না। অন্যদিকে ক্ষিতীশ পত্নী লীলাবতীও যে অকারণে কনির জন্য অর্থ ব্যয় করবেন না, একথাও ক্ষিতীশ জানতেন। তাই ক্ষিতীশ লীলাবতীকে টাকাটা ফেরত দেবেন বলে মনস্থির করেও কনির খাওয়ার ব্যবস্থাটা তার নিজের বাড়িতেই করতে লীলাবতীর ওপর চাপ সৃষ্টি করবেন ভেবেই টাকাটা তখনই তার স্ত্রীর হাতে না দিয়ে নিজের বাক্সে রেখে দেন। প্রশ্ন দেখো, তবে একটা দুর্বলতা আছে, সেটা ওর অপমানবোধ। কার অপমানবোধ সম্পর্কে উদ্ধৃত কথাটি বলা হয়েছে? বক্তার কখন এরকম ভাবনা মনে আসে? বক্তা কিভাবে এই অপমানবোধের কথা জানিয়েছিলেন? উদ্দিষ্ট ব্যক্তি কথাসাহিত্যিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের কনির অপমানবোধের কথা এখানে বলা হয়েছে। এরকম ভাবনার সময় কনি অ্যাপোলো ক্লাবের একদিন সাঁতার প্রশিক্ষণে যায়নি তার দাদা মারা যাওয়ায়, কিন্তু ক্ষিতীশ এ ব্যাপারে অবগত ছিলেন না। তিনি কনির না আসার ব্যাপারে ভাবতে ভাবতে নানা রকম চিন্তায় ডুবে যান। ফলে ওই দিনই বিকালে অ্যাপোলো ক্লাব থেকে বেরিয়ে ক্ষিতীশ কনির বাড়ি যাওয়ার সময় ওই কথা ভাবছিলেন। অপমান বোধের কথা জানানো। রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতায় যথার্থ পুষ্টি ও প্রশিক্ষণের অভাবে কনি সফল হতে পারেনি, যদিও তার সাঁতার কৌশলের মধ্যে বিশেষত্ব ছিল। ক্ষিতীশ সেটা লক্ষ্য করার সঙ্গে সঙ্গে এটাও লক্ষ্য করেন যে দাদার প্রত্যাশা পূরণ করতে না পারার গ্লানি তাকে কুরে কুরে খাচ্ছে। সেই সঙ্গে বিজয়ীর নাম শোনার জন্য তার ঘুরে দাঁড়ানোর মধ্যে ভয়ঙ্কর একটা জেদ প্রকাশ পেয়েছিল। অভিজ্ঞ প্রশিক্ষক ক্ষিতীশ তাই বুঝতে পেরেছিল কনির মধ্যে একটা আশাতীত অপমানবোধ ক্রিয়াশীল। ফলে তিনি বুঝতে পারেন তার এই হেরে যাওয়ার গ্লানিকে খোঁচা দিয়ে
জেদের আগুনে পরিণত করতে পারলেই তাকে সফল সাঁতারু হিসাবে গড়ে তোলা যাবে।